নমস্কার সকল দর্শক, কাকদ্বীপ টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা নেবেন। সকলকে আবারও শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের এই প্রতিবেদনের একটি শীর্ষক আলোচনা গতকালের বাংলাদেশের মিডিয়াগুলোতে যেভাবে এবং ইউটিউব সোশ্যাল মিডিয়ায় একটা প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে যে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আগামী 20শে জানুয়ারি ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আজকের এই প্রতিবেদন। সত্যি কি তাই? কি বলছি, বাস্তব রিয়েলিটি কি? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তার যে প্রতিবেদনে বলেছে, আগামী 20শে জানুয়ারি ফ্রান্স এবং আমেরিকার যে তত্ত্বাবধায়ক কমিটি, এই তত্ত্বাবধায়ক কমিটি মাধ্যমে কোন কোন দেশ পৃথিবীতে আমন্ত্রণ পাবে তার একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকাতে ভারতবর্ষকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন এবং তিনি উপস্থিত থাকবেন। যদি এইভাবে প্রশ্ন তোলা হয় বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব এবং সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, তারা তো একবার বলল না যে আমার বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এটা কিন্তু তারা বলল না। তারা এক প্রকার ভারত কেন পেল না, ভারতের কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে, সামান্য যদি ত্রুটি থাকে ভারতবর্ষে, সেটা নিয়ে আলোচনা করতে মিডিয়া ব্যস্ত হয়ে পড়ে। এখানেই একটি প্রশ্ন, আমার বক্তব্য বাংলাদেশ বিরোধী নয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। ভারতবর্ষের অকৃত্রিম সহযোগিতায় যে বাংলাদেশ হানাদারদের হাত থেকে, পাকিস্তানের হানাদারদের হাত থেকে জন্ম হলো, সেই বাংলাদেশ আজকে ভারতবর্ষকে সীমান্তে বেড়া দিতে দিচ্ছে না এই তত্ত্বাবধায়ক সরকার। তার মাথায় কে বসে আছে? শান্তির নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। একটা দলিল বা একটা তথ্য দেখাতে পারবেন যে তিনি পৃথিবীর কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন? তিনি সরকারের মাথায় বসে আছেন। যদি তিনি প্রকৃতপক্ষে শান্তিতে নোবেল পেয়ে থাকেন, তবে বাংলাদেশ জুড়ে কেন এত অশান্তি চলছে, কেন এত ডামাডোল চলছে, এত অশান্তিকর পরিবেশ রয়েছে, এটা বলতে পারবেন? একটা মিটিং দেখান যেখানে ইউনূস সাহেবকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বের মানচিত্রে। যেভাবে ইউনূসকে বড় করে দেখানোর একটা প্রয়াস চলছে, তিনি তো অনির্বাচিত সরকারের প্রধান। এই অনির্বাচিত সরকারের প্রধানকে খুব বেশি গুরুত্ব কিন্তু বিশ্বের মানচিত্রে দেওয়া হচ্ছে না। আপনারা যতই ইউনূস সাহেবকে নিয়ে বড় করে দেখান না কেন, কখনোই শেখ মুজিবের উপরে নিয়ে যেতে পারবেন? জাতির পিতা একটি হয়, একজন, সে হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমান। এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে বাংলাদেশ জুড়ে এই কিছু ইউনূসপন্থীদের দ্বারা, যেন শেখ মুজিবুর রহমানের থেকেও বড় মোহাম্মদ ইউনূস। এটা কি হবে বাস্তব? এটা বাস্তব নয় কখনোই। জাতির পিতা এক ও অদ্বিতীয়, তাকে ভোলানো, তার ইতিহাসের কর্মকাণ্ড কখনোই ভোলানো সম্ভব নয়। তিনি এক ও অদ্বিতীয়। এবারে আসছি, চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি কিন্তু গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু প্রতিনিয়ত নিউ ইয়র্কে থেকেছেন, সেখানে আলাপ আলোচনা করেছেন কি পরিস্থিতি, এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। ভারত কি কখনো ভেবেছিল যে দেশটিকে স্বাধীন করার পরে সেই দেশের কাছ থেকে আজকের আঘাত পাবে? বারবার ভারতের সামান্য ত্রুটিবিধে ভারতকে ঢিল ছোড়া হচ্ছে, কিন্তু পারবেন? ভারত একটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের কলবল অত্যন্ত বড়,
কখনোই ভারতবর্ষের সমান তালে এগোতে বাংলাদেশ পারবে না। এটাই গ্রাউন্ড রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা শুধু শুধু এটাকে তুলনা করে বিষয়টাকে অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন, এটা করবেন না। একটি ছোট্ট দেশ বাংলাদেশ, সম্পদ থেকে শুরু করে খুবই ছোট্ট, তৃতীয় বিশ্বের একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই ছোট্ট দেশকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বজায় রেখে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বাংলাদেশের মূল ভাবনা বা নীতি হওয়া উচিত। সেখানে বারবার ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে প্রেরণ করছে এই ইউনিসপন্থীরা। আর একটা জিনিস মনে করাচ্ছি, তাতে কি এসে যাবে ভারতের? বলুন, যুদ্ধ জিগির করছেন, ভারত সাড়া দিচ্ছে না। ভারত তো জানে যে পৃথিবী ভারতের দায়িত্ব এবং ভূমিকা কি, আর বাংলাদেশের ভূমিকা কি। কখনোই আমি কিন্তু আমার বক্তব্যে বাংলাদেশ বিষয়ে কোনো রকম ছোট মন্তব্য করা রাজি নই। আমাদের প্রতিবেশী দেশ, 1971 আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় ভারতবর্ষের 15,000 আত্মবলিদানের সৈনিকের আত্মবলিদান, মুক্তিযুদ্ধের এত সৈনিকের আত্মবলিদানের পরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাকে অবশ্যই আমি মান্যতা দিই, সম্মানও প্রদর্শন করি। ভারতবর্ষের নাগরিক আমি হতে পারি, কিন্তু এই বাংলাদেশে বর্তমান যে কালচারের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে আস্তে আস্তে করে বিলীনতার পথে নিয়ে যাচ্ছে। কারা? এই ইউনিসপন্থীরা। এই অনির্বাচিত সরকার কতদিনের জন্য এসছে? এখনো পর্যন্ত 6 মাসে হয়ে গেছে প্রায়। একটি সরকারের কাজকর্ম দেখা যায় 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসের মধ্যে। কোথায় দেখা যাচ্ছে? একটা ভালো কাজ দেখান যে এই সরকার একটা ভালো স্টেপ বা সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সরকার হাসিনাকে ফেরতের জন্য একটি ভারমাল পাঠিয়েছিল ভারতবর্ষে, পাত্তাই দেয়নি ভারতবর্ষ, কোনো প্রয়োজন মনে করেনি। একটি অনির্বাচিত সরকারকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে কিন্তু ভারত সরকার মনে করেনি, তাই পাত্তা দেয়নি। এবং বিশ্বের তাবড় যে বড় বড় দেশ, তারা কিন্তু কোনোভাবে এই ইউনিস সরকার বা ইউনিস সাহেবকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে কিন্তু মনে করেননি। তাই আগামী 20 জানুয়ারির পর থেকে কি ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়, জিও পলিটিক্সের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু হয়তো একটা বার্তা দিয়ে বলবো, যাচ্ছেন তো এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী প্রতিনিধিত্ব করতে, খামোখা আপনারা এইভাবে বিব্রতকর পরিবেশ তৈরি করে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক, যে মৈত্রীর সম্পর্ক, একে আর আঘাত পৌঁছাবেন না। এতে আপনাদের ক্ষতি, ভারতের কিছু যায় আসবে না। আপনাদের যেখানে জনগণের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে, মানুষ দুবেলা অন্ন সংস্থান করতে মানুষের কালঘাম ছুটছে, হাতে পয়সা নেই, মানুষ কিনতে পারছে না, সেই বাজার নিয়ন্ত্রণ করতেই আপনারা পাচ্ছেন না। আপনারা ভারতের সঙ্গে লড়াই করবার চিন্তা করছেন, সৈনিক মহড়া করছেন, যুদ্ধ খেলা চালিয়ে যাচ্ছেন। এটা সম্ভব? আগের জনগণের কথা ভাবুন। জনগণ কোন কোন জায়গায় সমস্যায় পড়ছে, কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে। আপনারা তো অনেক কথাই বলেন, শেখ হাসিনার সময় এই অনেক ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করার ক্ষেত্রে শান্তিপূর্ণ একটা সমাধান রাস্তা বের করুন। অহেতুক সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করতে পেরেছেন? আওয়ামী লীগের অত্যাচার বন্ধ করতে পেরেছেন? গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনী সংস্কার করতে পেরেছেন? পারেননি। তবে কিসের সরকার? এই সরকার দাবি জানাচ্ছে যে এই সরকার খুব সাফল্যমণ্ডিত, সফল। এটা হচ্ছে গাল গল্প শোনানো। এইভাবে কিন্তু একটা দেশকে পরিচালনা করা যায় না। আর যতই এই মোহাম্মদ ইউনুস আর এই সমন্বয়ক আর এই উপদেষ্টারা তাড়াতাড়ি পাত্তাড়ি গোটান, না হলে জনগণ কিন্তু খেপে গেলে আর রেহাই পাবেন না, পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না। আপনাদের পালিয়ে যেতেই হবে, আপনারা পারবেন না। কারণ আপনাদেরকে মানুষ দেখেনি যে 6 মাস আপনারা কি করতে পারেন। এক প্রকার ভুয়া সব কিছুকে দেখিয়ে, ভুয়া একটা বই শক্তির দ্বারা পরিচালিত আক্রমণাত্মক হয়ে আপনারা যে সংগঠিতভাবে আজকে এটি গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বসিয়েছেন, এই সরকারের মান্যতা কিন্তু পৃথিবী জুড়ে নেই। তাই তাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে বেরিয়ে যান, না হলে জনগণ কিন্তু আপনাদের পথে বসিয়ে দিতে বাধ্য হবে একদিন। পারবেন না। হয়তো ভারতের সম্পর্কে কটূক্তি, ভারতের সম্পর্কে খারাপ মন্তব্য করে ভাতৃপ্রতিম বড় দাদার মতো সেই দেশের প্রতি কোনো রকম খারাপ আচরণ করবেন না।
ভারতও কখনো এটা করেনি। বাংলাদেশের প্রতি 1971-এ যতটা মমত্ববোধ ছিল এখনো পর্যন্ত সেটা বজায় রয়েছে। তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে হটানোর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যশালী হয়ে এই সরকারকে কিভাবে হটানো যায়, কারণ এই তত্ত্বাবধায়ক সরকারকে মাথার উপরে জগদ্দল পাথরের মতো বসিয়ে রেখেছেন। আপনারা কতদিন মেনে চলবেন এই সরকারকে? তাই আপনারা জাগুন, আপনারা সংগ্রামী হন, হয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিন, যাতে বিদায় নিতে পারে। এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি। এপার বাংলা ওপার বাংলা সকল দর্শকদের আমার আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।